তোমাদের বেসিক বিল্ডিং এর জন্য কিছু ক্লাস নিব। সো দেখো আমাদের স্কুল লাইফে কিন্তু আমরা একটা মেলা সময় পাইছি, আমরা বারবার বলতেছি কথাটা, কলেজ লাইফে সময়টা কম। এই জন্য তোমাদের দেখো পরীক্ষা শেষ হয়ে গেছে, তারপরেও তোমাদেরকে তড়িঘড়ি করে আমরা জাস্ট অল্প একটু সময়ও তোমাদেরকে দেই নাই, আমরা পড়ালেখার মধ্যে ঢুকে গেছি। সো কেন করতেছি, কারণ হচ্ছে আসলে কলেজ লাইফটা অনেক কম্পিটিটিভ। তুমি যদি এখনই তোমাদের কলেজ শুরু হওয়ার আগের যে মাঝখানে যে 2টা মাস টাইম, এই টাইমের মধ্যে যদি তুমি 2টা চ্যাপ্টার অ্যাটলিস্ট আগায় রাখতে পারো, ভাই তুমি আগায় থাকবা। কলেজে তুমি বাকিদের থেকে আগায় থাকবা, তুমি কলেজে যাবা তখন দেখবা বাকিরা পড়ালেখা শুরু করছে, আর সেই মোমেন্টে দেখবা স্যার একটা কিছু বলতেছে, স্যার তোমার হঠাৎ করে জিজ্ঞাসা করলো যে এটার কি মানে কি, তখন দেখবে তুমি সেটা খুব সুন্দর করে কি করে দিচ্ছ, উত্তর দিয়ে দিচ্ছ। ঠিক আছে? সো এই জন্যে আমরা একটু আগে আগে শুরু করতেছি। জাস্ট এটা কোনো প্রেশার না, এটা কোনো লোড না, জাস্ট তোমাদেরকে একটু আগে থেকে প্রস্তুত করে রাখা। এটা জাস্ট তোমরা ক্লাসটা করার দরকার বলে করবা, এখানে যে তোমার বই ধরে ধরে কিছু পড়তে হবে এরকম কিছু না। সো বেসিক বিল্ডিংয়ের জন্য তোমাদের একটা কথা আমি প্রথমে বলে রাখি, তোমরা 9-10-এ বায়োলজি বই পড়ছো, একটা বায়োলজি বুক পড়ছো, একটা বায়োলজি বই পড়ছো। তোমরা ক্লাস 11 এবং 12-এ তোমরা ক্লাস 11 অ্যান্ড 12-এ পড়বা বায়োলজি ফার্স্ট পেপার। ইংলিশ যেরকম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ছিল, এখানে বায়োলজি ফার্স্ট পেপার হয়ে গেছে, এবং তোমরা পড়বা বায়োলজি সেকেন্ড পেপার। এরকম 2টা পেপার তোমরা পড়বা, বায়োলজি ফার্স্ট পেপার পড়বা এবং বায়োলজি সেকেন্ড পেপার পড়বা ভাইয়া। ঠিক আছে? তো বায়োলজি ফার্স্ট পেপার যেটা এটাকে বলা হয় বোটানি। হ্যাঁ, বোটানি মানে কি? বোটানি মানে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বা উদ্ভিদবিদ্যাও বলে এটাকে, বা প্রাণীবিদ্যাও, উদ্ভিদ বিজ্ঞানও বলে। আর বায়োলজি সেকেন্ড পেপার যেটা এটাকে বলা হয় প্রাণীবিদ্যা বা জুলজি। প্রাণীবিদ্যা বা জুওলজিও বলে এটাকে অনেকে, বা জুলজিও বলতে পারে। এই 2টা সাবজেক্ট তোমাকে পড়তে হবে। তাহলে দেখো স্কুল লাইফে তোমাদের বই ছিল মাত্র একটা, কলেজ লাইফে কিন্তু তোমাদের বই হয়ে যাচ্ছে কিন্তু 2টা। আচ্ছা, এখন দেখো এই বোটানিতে তোমাদের চ্যাপ্টার থাকবে টোটাল 12টি, এই ওখানে অধ্যায় থাকবে তোমার 12টি অধ্যায়। আর প্রাণীবিজ্ঞানও তোমাদের অধ্যায় থাকবে কয়টি? প্রাণীবিজ্ঞানও তোমাদের অধ্যায় থাকবে হচ্ছে 12টি অধ্যায়। তাহলে টোটাল তোমাদের 24টা অধ্যায় নিয়ে তোমাদের কলেজ লাইফ পার করতে হবে, এবং 24টা অধ্যায় তোমাদের পড়তে হবে ফুল সিলেবাস। এখানে কোনো শর্ট সিলেবাসের কোনো কারবার নাই, এখন তোমাদের ফুল সিলেবাস পড়তে হবে। তো ইনশাল্লাহ আমরা এটা সুন্দর করে শেষ করব, টেনশনের কিছু নাই। এখন দেখো যে জিনিসগুলো না জানলেই না, বেসিক ফাউন্ডেশন ক্লাস মানে কি? ফাউন্ডেশন ক্লাস মানে হচ্ছে যেই জিনিসগুলো আসলে জানা রাখা দরকার, যেগুলো জানলে তোমার সামনে কলেজের জার্নিটা ভালো হবে, এরকম কিছু জিনিস নিয়ে আমি তোমাদের সাথে কথাবার্তা বলবো। জাস্ট 40 মিনিটস তোমাদের সাথে কথাবার্তা বলবো, ঠিক আছে? 40 থেকে 45 মিনিটস, বেশিক্ষণ না। তাহলে দেখো প্রথম যে জিনিসটা নিয়ে আমরা কথা বলি সেটা কি? সেল বা কোষ। এখন তোমাদের কাছে যদি প্রশ্ন করি, ভাইয়া সেল বা কোষ, একটা সেল বা একটা কোষ দেখতে গেলে কি লাগে? একটা সেল বা একটা কোষ দেখতে কি লাগে? মাইক্রোস্কোপ লাগে। একটা সেল বা একটা কোষ দেখতে কি লাগে? মাইক্রোস্কোপ লাগে, রাইট? মাইক্রোস্কোপ ছাড়া আমরা কোষ ভালো করে দেখতে পাই না। কিন্তু ভাইয়া এরকম কি সম্ভব কখনো যে মাইক্রোস্কোপ ছাড়াও তুমি একটা কোষ দেখতে পারবা? এটা কি তোমাদের কখনো সম্ভব? এরকম কি কখনো চিন্তা করছো মাইক্রোস্কোপ ছাড়াও কোষ দেখতে পারবা? দেখো মানুষের একটা কোষ আছে যার নাম কি? নিউরন কি কোষ মানুষের? নিউরন হচ্ছে মানুষের স্নায়ু কোষ। মানুষের কি কোষ? স্নায়ু কোষ। এবং এরকম একটা নিউরনের নাম কি? এরকম একটা নিউরনের নাম হচ্ছে মোটর নিউরন। কি নিউরন? মোটর নিউরন। যেই মোটর নিউরনটা মানুষের স্পাইনাল কর্ড থেকে শুরু হয়ে, সুষুম্নাকাণ্ড থেকে শুরু হয়ে বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত বিস্তৃত হয়েছে। বৃদ্ধাঙ্গুলি। তাহলে আমি যদি একটু অঙ্কন করি, তাহলে আমি মানুষের ব্রেন যদি আমি এভাবে অঙ্কন করি, এভাবে ধরো মানুষের আমি ব্রেন অঙ্কন করলাম, আর এইভাবে ধরো দিয়ে দিলাম সুষুম্নাকাণ্ড। ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, এটা হচ্ছে সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড। দিস ইজ দ্য ব্রেন অ্যান্ড দিস ইজ দ্য স্পাইনাল কর্ড। এর এই স্পাইনাল কর্ড থেকে বিস্তৃত হয়ে, দেখো কত বড়, ধরো এই যে ঘাড়ের এইখান থেকে ধরো বিস্তৃত হয়ে একটা নার্ভ
পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত চলে গেছে। দিস ইজ এ সিঙ্গেল সেল হুইচ ইজ নিউরন। নিউরন হচ্ছে একটা কি সিঙ্গেল কোষ, ঠিক আছে, মোটর নিউরন। এটা 1.37 মিটার লম্বা, একটি মাত্র কোষ, একটি কোষ। তাহলে দেখো একটু আগে যে বললাম কোষ দেখতে মাইক্রোস্কোপ লাগে, এখানে তাহলে আমরা একটা কোষ পড়ে ফেলতেছি যেই কোষটা 1.37 মিটার লম্বা, একটা কোষ। দিস ইজ এ ভেরি সিঙ্গেল সেল। হ্যাঁ, আমাদের সুষুম্নাকাণ্ড থেকে বিস্তৃত হয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত চলে গেছে একটা কোষ। তাইলে আমরা যে 9-10-এ দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যুতে মনে আছে স্নায়ু কোষ পড়ছিলাম, তারপরে ব্রেনের যে চ্যাপ্টার সমন্বয়, ওইখানে যে আমরা স্নায়ু কোষ পড়ছিলাম, তাহলে স্নায়ু কোষটা অ্যাকচুয়ালি কি ছিল ভাইয়া? অ্যাকচুয়ালি স্নায়ু কোষটা কি ছিল? একটা সিঙ্গেল কোষ, একটা সিঙ্গেল কোষ, ওটা একটা কোষ। দেখো তাহলে কোষ দেখতে কি সবসময় মাইক্রোস্কোপ লাগে? এখন কি আমি এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে পারবো না? কোষ দেখতে কি সবসময় মাইক্রোস্কোপ লাগে না। এটা মানব দেহের সব থেকে বড় কোষ। দিস ইজ দ্য লার্জেস্ট সেল অফ হিউম্যান বডি। মানব দেহের সব থেকে বড় কোষ। ভাইয়া একটু ক্লাসটা শেয়ার করে দাও, একটু ক্লাসটা শেয়ার করে দাও। আর এই স্কেডে ক্লাসটা শেষ হওয়ার পরে তুমি আবার আমার হাসনাত শুভ্র নামের যে ইউটিউব চ্যানেলটা আছে, আমার ইউটিউব চ্যানেল স্পেশালি ডেডিকেটেড ফর বায়োলজি, বায়োলজির সব সলিউশন এখানে দেওয়া আছে, ওই চ্যানেলে তুমি ক্লাসটা আবার পেয়ে যাবা ইনশাল্লাহ। হ্যাঁ, হাসনাত শুভ্র ইউটিউব চ্যানেল, আমি ক্লাসটা দেখাই দিব, টেনশনে কিছু নাই। আচ্ছা, এবার আমরা আরেকটু ভিতরে ঢুকি, আরেকটু ভিতরে দেখি উট পাখির ডিম। আচ্ছা, উট পাখির ডিম না, আমরা ডিমে যাই। ডিম, মুরগির ডিম বা যে কোনো ডিম, ডিমও একটি কোষ, ডিমও একটি কোষ। জি ভাইয়া, তুমি একটা ডিম দেখতেছো মানে কি একটা কোষ দেখতেছো। এখন অনেকে বলে কি জানো, এই ধরো ডিম, ডিম সবাই খাইতে পছন্দ করে, অ্যান্ড অনেকে আবার খায় না, অ্যান্ড ডিমের ভিতরে ধরো একটা কুসুম, এটা ধরো কুসুম। হ্যাঁ, তা আমি বাচ্চাকালে কি জানতাম জানো? আমার কেমনে শিখাইছিল? আমি বাচ্চাকালে জানতাম যে এই যে ডিমের যে সাদা অংশ, এটা হচ্ছে সাইটোপ্লাজম, আর এই যে যে অংশটা, এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে? তো আমরা এটা ভাবতাম, বাট অ্যাকচুয়ালি তো তা না, অ্যাকচুয়ালি তা না। দেখো এই যে সাদা যে অংশটা, ডিমের যে সাদা যে অংশটা, ডিমের সাদা অংশটা অ্যাকচুয়ালি প্রোটিন। ডিমের সাদা অংশটা অ্যাকচুয়ালি প্রোটিন, প্রোটিন। আর কুসুম যে অংশটা আছে, কুসুম অংশটা তো অ্যাকচুয়ালি ফ্যাট, প্রোটিন অ্যান্ড ফ্যাট। বাট তাহলে কোষটা কই ভাইয়া? কুসুমের ধারে কাছে একটা ছোট্ট একটা এরকম লাল 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 এরকম দেখা যায়। এরকম কি দেখছো কখনো? এরকম এই যে দেখো রক্তের মতো, রক্তের ফোঁটার মতো এরকম 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 আমরা দেখি। এরকম কি কখনো দেখছো? অ্যাকচুয়ালি ওইখান থেকেই তুমি সেল পাওয়া বা কোষ পাওয়া। তার মানে ডিমের ভিতরে একটা কোষ আছে, এবং এইটা অ্যাকচুয়ালি কি একটা ডিম্বাণু, একটা ডিম্বাণু। সে যদি শুক্রাণুকে পায় তাহলে সে নিষেক হবে, নিষেক হয়ে সেখান থেকে বাচ্চা ফুটবে। এই জন্য সব ডিমের বাচ্চা ফোটে না। যেই মুরগির সাথে মোরগের নিষেক সম্পন্ন হবে, প্রজনন সম্পন্ন হবে, সেই মুরগির ডিমে শুক্রাণু নিষিক্ত হবে, তারপর সেখান থেকে বাচ্চা হবে, তাহলে বাচ্চা হবে না। যাই হোক, এত জটিল কিছু তো যাওয়া যায় না। ডিমও একটি কোষ, এবং উট পাখির ডিম সব থেকে বড় কোষ। উট পাখির ডিম সব থেকে বড় কোষ। তাহলে এই কথাটা মনে রাখবা, পৃথিবীর সব থেকে বড় কোষ কোনটা? উট পাখির ডিম। পৃথিবীর সব থেকে বড় কোষ কোনটা? উট পাখির ডিম। আর দীর্ঘে সব থেকে লম্বা দীর্ঘ কোষ কোনটা? আমাদের মোটর নিউরন। সব থেকে লম্বা কোষ কোনটা? মোটর নিউরন। ঠিক আছে, উট পাখির ডিম সব থেকে বড় কোষ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন ছোট কোষের দিকে চলে যাওয়া যাক। ভাইয়া, আমরা ব্যাকটেরিয়ার নাম শুনছি না? ব্যাকটেরিয়া শুনছি। দিস ইজ এ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া ধরো যে কোনো ব্যাকটেরিয়া হইতে পারে, ইকোলাই হইতে পারে, বা যে কোনো ব্যাকটেরিয়া হইতে পারে। তোমরা কি জানো ব্যাকটেরিয়া যে একটা কোষ? অবশ্যই জানো। তোমরা জীবন পাঠ চ্যাপ্টার পড়ছো না? জীবন পাঠ, তো জীবন পাঠে তোমরা পড়ছো ব্যাকটেরিয়া হচ্ছে একটা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত একটা জীব, একটা কোষ। ব্যাকটেরিয়া ইজ এ ভেরি সিঙ্গেল সেল। ভাইয়া তোমরা ক্লাসে একটু শেয়ার করে দাও, ক্লাসে একটু শেয়ার করে দাও। 27 ব্যাচের, SSC 25 ব্যাচের যারা যারা আসো, 90 কলেজে উঠতেছো, শেয়ার করে দাও। আর এই ক্লাসটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা পরে আবার।
হাসনাত শুভ্র ইউটিউব চ্যানেল, 330K সাবস্ক্রাইবারের যে চ্যানেলটা, ওইটা আমার চ্যানেল। তো ব্যাকটেরিয়া হচ্ছে একটি কোষ এবং এটা একটা আদি কোষ, যা দেখতে কি লাগে ভাইয়া? যা দেখতে মাইক্রোস্কোপ লাগে। ব্যাকটেরিয়া একটা আদি কোষ ভাইয়া, এবং এটা দেখতে কি লাগবে ভাইয়া? এটা দেখতে মাইক্রোস্কোপ লাগবে। তোমরা কি মাইক্রোস্কোপ দেখতে চাও? তোমরা কি মাইক্রোস্কোপের গঠন শিখতে চাও? তোমরা যদি চাও তাহলে আমি নেক্সট ক্লাসে মাইক্রোস্কোপ এনে হাতে নাতে নাড়াচাড়া দেখাবো কিভাবে একটা মাইক্রোস্কোপ তৈরি হয়েছে, কিভাবে মাইক্রোস্কোপে দেখা লাগে। তোমরা চাইলে আমি দেখাই দিব ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ঠিক আছে? তাহলে ব্যাকটেরিয়া একটি কোষ যা দেখতে মাইক্রোস্কোপ লাগে, অনেক সময় আলট্রা মাইক্রোস্কোপ লাগে, আরো ভালো সালো মানে লাগে। ঠিক আছে? একজন বলছে পোলাপান এখন মজা করে ক্লাস করাচ্ছে, আর একটু বড় হইলেও অনলাইনে থাপ্পড় দিবে ভাইয়া। দুষ্টামি করলে তো মাইর দিবই, দুষ্টামি করলে তো মাইর দিবে। এখানে 26 বছর অনেকে আছে। তো দেখো, এটা একটা কোষ এবং এইখানে তার ক্রোমাটিন তন্তুগুলো আছে বা ডিএনএ গুলো আছে। এই যে ডিএনএ, এরকম ডিএনএ আছে। কিছু কিছু ডিএনএ এরকম গোল হয়, এগুলোকে বৃত্তাকার ডিএনএ বলে। এটা একটু জেনে রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার ডিএনএ, এইগুলাকে আমরা ক্রোমোজোম বলি, যদিও এটাকে ক্রোমোজোম বলা উচিত না। কেন উচিত না সেটা নিয়ে আমি তোমরা একটু বড় হলে পরে আলোচনা করব। আর কি থাকে? আর থাকে হচ্ছে রাইবোজোম। আর কি থাকে? রাইবোজোম। রাইবোজোম একটা কোষের অঙ্গাণু, এটা এখানে থাকে রাইবোজোম। তাহলে এই একটা কোষ, আর কিছু লাগবে না। এটা একটা কোষ। রাইবোজোম বেশ কয়েকটা থাকতে পারে, রাইবোজোম এরকম 2টা করে খণ্ড থাকে। এই একটা কোষ। তাহলে এই কোষটা দেখতে তোমার মাইক্রোস্কোপ লাগবে। তো এরকম একটা ব্যাকটেরিয়া আছে যার নাম হচ্ছে PPLO, বা এর আরেকটা নাম হচ্ছে মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা এটা হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট কোষ। এটাই পৃথিবীর সবথেকে ছোট কোষ। পৃথিবীর সবথেকে ছোট কোষ মাইকোপ্লাজমা নাম। ঠিক আছে? মাইকোপ্লাজমা, PPLO। ওকে? তাহলে এইগুলো দেখতে গেলে তোমার মাইক্রোস্কোপ লাগবে। কি লাগবে ভাইয়া? মাইক্রোস্কোপ লাগবে। তো মাইক্রোস্কোপের ভিতরে তুমি চাইলে এটা কি দেখতে পারো? কোষ দেখতে পারো। ওকে? তাহলে সবার প্রথমে এই কোষটাকে কে দেখছিল? উনার নাম হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক। হুকের নামের শেষে কে ই ব্যবহার করে অনেকে, অনেকে আবার এই ইটা ব্যবহার করে না। উনি 1665 সাল, ইফ আই নট রং, আমি যদি ভুল না হয়ে থাকি, এই সালে তিনি একটা রয়্যাল সোসাইটি অফ লন্ডন নামের একটা বিখ্যাত জায়গা ছিল, যেই জায়গায় যত সায়েন্টিস্টরা আছে সেই সায়েন্টিস্টরা থাকে, সায়েন্টিস্টরা গবেষণা করে তাদের যত বড় বড় আবিষ্কার আছে, সেই বড় বড় যে আবিষ্কারগুলো আছে সেই আবিষ্কারগুলোকে ওইখানে তারা পাঠায় এবং ওইখানে কি করা থাকে? লিপিবদ্ধ করা থাকে। ঠিক আছে? তো 1665, 1662 লেখা আছে কিছু কিছু বইয়ে, ডোন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই। তো ওই রয়্যাল সোসাইটি অফ লন্ডনে রবার্ট হুক জিনিসপত্র রক্ষণাবেক্ষণের কিউরেটরের দায়িত্ব পান। কিউরেটর মানে কি? একটা মিউজিয়াম, একটা মিউজিয়ামের ভিতরে যে জিনিসপত্র রক্ষণাবেক্ষণ করে তাকে কিউরেটর বলে। তো তিনি যখন দায়িত্ব পাইলেন, দায়িত্ব পাওয়ার পর উনি ভাবলেন, আহা দায়িত্ব পেয়ে গেছি, তাহলে আমার ধামাকা টাইপের কিছু একটা দেখাইতে হবে, কিছুটা করে দেখাইতে হবে। উনি এটা চিন্তা করলেন এবং তিনি ভাবলেন পরবর্তী নেক্সট যে মিটিং আছে, সভা আছে, বার্ষিক সভা হয় না, সভা, মিটিংয়ে সবাই বসে, বিজ্ঞানীরা বসে, সেখানে আমি ধামাকা টাইপের একটা কিছু দেখাবো। তো উনি মাইক্রোস্কোপ নিয়ে নাড়াচাড়া করা শুরু করলেন। নাড়াচাড়া করে উনি কি করলেন? ওই যে কাঠের ছিপি আছে না, কাঠের ছিপি, আগেকার সময় মানুষরা তো মানে ওরা অনেক মদ্যপান করতো। হ্যাঁ, এই যে বোতল, মদ্যপান করতো, যদিও মদ্যপান করা হারাম। ঠিক আছে? তো ওই যে বোতলের যে ছিপি, এই যে এটা হচ্ছে ছিপি, এটা হচ্ছে সেই ছিপি। এই ছিপিগুলা বানায় হচ্ছে কর্ক থেকে, কর্ক কোষ থেকে, উদ্ভিদের কর্ক কোষ থেকে এগুলা বানায়, উদ্ভিদের কর্ক কোষ। কর্ক কোষ কি? কর্ক কোষ কি? কর্ক কোষ হচ্ছে গাছের যে বাকল, সেই গাছের বাকল থেকে বানানো ছিপি।
তাহলে গাছের বাকল থাকে না, বাকল মানে কি গাছের যে কি বলে বাকলই তো বলে তাই না, ওইখান থেকে শক্ত করে ওইটাকে নিয়ে এটা বানাবে, এই কোষগুলোকে কর্ক কোষ বলে। গাছের বাকলের যে কোষ, এই কোষগুলোকে বলা হয় কর্ক কোষ। তো ওই কর্ক কোষ দিয়েই এই সিপিটা বানায়, তার মানে কি কোষ দিয়েই সিপিটা তৈরি হয়েছে। তো উনি কি করলেন, এই কর্কটাকে, কর্ক যেহেতু পানিতে ভাসে, এই কর্ক যদি তুমি, এই কর্কটাকে যদি তুমি একটা পাত্রের মধ্যে পানি নিয়ে ছেড়ে দাও, একটা পাত্রের মধ্যে পানি নিয়ে যদি ছেড়ে দাও, তাহলে কর্কটা কিন্তু পানিতে কি হবে, ভাসবে। যে কেন ভাসে এটা দেখার জন্য তিনি এটাকে মাইক্রোস্কোপের নিচে নিলেন, নিয়ে দেখলেন এই কর্কের কোষের ভিতরে, মানে কর্কের ভিতরে অনেক ফাঁকা 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 এবং খুপড়ি 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 জায়গা আছে, ফাঁকা 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 জায়গা আছে। তো উনি অ্যাকচুয়ালি জীবিত কোষ দেখেন নাই, উনি অ্যাকচুয়ালি মৃত কোষ দেখছেন। উনি দেখছেন মৃত কোষ, এই কোষগুলো তোর বাইচে নাই, কর্ক সিপি বানাই ফেলছে, ওই কোষগুলো কি আর বাইচে আছে, ওই কোষগুলো তোর বাইচে নাই, কোষগুলো বেঁচে নাই। তো তিনি যেগুলো দেখেছেন সেগুলো আসলে ছিল মৃত কোষ বা কোষের প্রাচীর, কোষের যে প্রাচীর থাকে, যেহেতু উদ্ভিদ থেকে আসে। এই যে কি বলছি, গাছের বাকল থেকে ছিপি বানাইছে, গাছের বাকল মানে কি গাছের কোষ, গাছের কোষে অবশ্যই কি থাকবে, প্রাচীর থাকবে। তো তিনি মৃত কোষের প্রাচীর দেখছিলেন এবং খুপড়ি 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 দেখছিলেন, এরকম খুপড়ি খুপড়ি ছিদ্র ছিদ্র খুপড়ি খুপড়ি দেখছেন। তো এইসব খুপড়ি কি লিখলাম, খুপড়ি 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 বা ছিদ্র বা প্রকোষ্ঠ দেখেন, খুপড়ি বা ছিদ্র বা প্রকোষ্ঠ দেখেন। তো এই যে যে খুপড়ি বা ছিদ্র যে বা প্রকোষ্ঠ দেখছিলেন, তো আগেকার সময় জেলখানার মধ্যে যাদেরকে আটকায় রাখা হইতো, জেলখানার মধ্যে যাদের আটকায় রাখা হইতো, ওই কয়েদিদের যে রুমে রাখা হইতো, রুমগুলাকে বলতো সেল। কি বলতো, সেল। তো এগুলো দেখতো ওই জেলখানার কয়েদিদের ওই খুপড়ি 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 এর মতো, সেলের মতো। আবার আগেকার সময় মুনি ঋষিরা যে সাধনা করতো গুহার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে সাধনা করতো, ওই গুহাগুলাকেও সেল নামে ডাকা হইতো। তো সেল মানে হচ্ছে গুহা, সেল মানে কি গুহা বা প্রকোষ্ঠ বা একটা ঘর বলতে পারো, একটা ঘর বলতে পারো। তো রবার্ট হুক যখন মাইক্রোস্কোপের নিচে দেখেন, তখন তিনি দেখে এগুলোকে একটা ঘরের মতো দেখছেন, এরকম ঘরের মতো দেখছেন। তো ঘরের মতো যখন দেখছেন, তখন তিনি আর কিছু না ভাইবা ওই তার মাথায় আসলো সেল, এবং তিনি এই ঘরগুলাকে নাম দিলেন সেল, এবং পরবর্তীতে এই সেলই হয়ে গেল কোষ। এইভাবে কোষের নাম আসে। তাহলে আমি আবার একটু সামারি করি। রবার্ট হুক, রয়্যাল সোসাইটি অফ লন্ডন, সব থেকে বড় সায়েন্টিস্টদের ওই সময় সব থেকে বড় যে জায়গা ছিল, যেখানে সায়েন্টিস্টরা বসতো, তারা কোনো কিছু আবিষ্কার করলে ওইখানে লিখে পাঠাইতো, ওইখানে রেখে দিত, ওইখানে একটা মিউজিয়ামের মতো ছিল, সেটার দায়িত্ব পাইলো হচ্ছে রবার্ট হুক, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাইলো। তো তিনি ভাবলো পরবর্তী মিটিংয়ে যাওয়ার আগে আমি দারুণ কিছু একটা বানায় দেখাবো সবাইকে। তো তিনি কি করলো, কর্কের ছিপি, কর্ক বা ছিপি নিয়ে ওটাকে পানিতে ভাসে, এটা দেখে তার একটা আগ্রহ জাগলো। সে কি করলো, ওইটাকে নিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখলো যে খোপ 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 ঘরের মতো দেখা যায়। তো তিনি এই ঘরগুলাকে ওই যে জেলখানার যে সেল থাকে, ওই সেল এর কথা মাথায় রেখে উনি নাম দিলেন কি, ওই সেলের কথা মাথায় রেখে উনি এটাকে নাম দিয়ে দিলেন সেল। কি নাম দিয়ে দিলেন, সেল। এবং সেই সেল থেকে পরবর্তীতে সেল বা প্রকোষ্ঠ হয়ে গেল নাম। ঠিক আছে, এখন চলো তোমাদের ইতিহাস তো অনেক শিখাইলাম, এবার চলো ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাই, সেই কোষটা কিভাবে তৈরি হয়। সেই কোষটা 3Dর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করবো ফর দ্য ফার্স্ট টাইম। তোমরা যারা যারা এইচএসসি 27 ব্যাচ, মানে সদ্যমাত্র এসএসসি পরীক্ষা শেষ করলা, তাদের প্রথমবারের মতো আমি তোমাদের 3Dতে একটু কোষটা দেখাই দিব তোমাদেরকে। এটা একটা অ্যাপ, 3D অ্যাপ, পেইড একটা অ্যাপ, এখানে তোমাদেরকে দেখাই দিব। সো যারা যারা ক্লাস করতেছো কুইকলি একটু ক্লাসটাকে একটু শেয়ার দিয়ে দাও। 27 ব্যাচে যারা যারা আসো, 26 ব্যাচে যারা যারা আসো, 25-এ যারা যারা আসো, তারা তোমাদের ছোট ভাই বোনদের রেফার করে দাও ক্লাসটা। আমরা দারুণ একটা জিনিস দেবো। দেখো এটা হচ্ছে কোষ, এবং এটা একটা প্রাণী কোষ, এটা একটা প্রাণী কোষ। কিভাবে বুঝলাম প্রাণী কোষ? প্রাণী কোষ বুঝলাম, দেখো প্রথমত কোনো কোষের প্রাচীর নাই, প্রথমত কোষের কোনো প্রাচীর নাই। আর দ্বিতীয়ত যে কোষের মাথার মধ্যে চুলের মতো স্পাইক স্পাইক দেখতে পারতেছো না, এই যে স্পাইক 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 স্পাইক, এইগুলো প্রাণী কোষে দেখা যায়, এগুলো প্রাণী কোষে দেখা যায়। এইগুলোর নামই হচ্ছে মাইক্রোভিলাই বা মাইক্রোভিলি। মনে আছে নবম দশম শ্রেণীতে পড়েছিলা জীবকোষ ও টিস্যু, এই তো কয়েকদিন আগে তোমরা পড়ছো জীবকোষ ও টিস্যু চ্যাপ্টারের, কোষের মধ্যে পড়ছিলা কোষের মধ্যে আঙুলের মতো অভিক্ষেপ দেখা যায় প্রাণী কোষে, প্রাণী কোষে আঙুলের মতো অভিক্ষেপ দেখা যায়। এগুলোর নাম হচ্ছে কি, এগুলোর নাম হচ্ছে মাইক্রোভিলাই। এই সেই মাইক্রোভিলাই। তো এই যে মাইক্রোভিলাই,
এটা দেখে আমরা মোটামুটি বুঝতে পারলাম এটা একটা কি কোষ, প্রাণী কোষ। ওকে, এবার আমরা এখানে এটাকে আর একটু স্পষ্ট করার জন্য কয়েকটা লেয়ারকে একটু সরাই দিব। হ্যাঁ, কয়েকটা লেয়ারকে একটু সরাই দিব। এই দেখো, তো এখন দেখো এই কোষের একদম বাইরে যেটা আছে এটা হচ্ছে কোষের ঝিল্লি। এটা হচ্ছে কি কোষের ঝিল্লি। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে একটা জিনিস আবার একটু বলে দিই, একটা কোষ হইতে গেলে তিনটা জিনিস থাকতে হয়। আমি একটু লিখে দিই, একটা কোষ সেল হ্যাভ 3 কম্পোনেন্ট। একটা কোষের 3টা কম্পোনেন্ট আছে বা উপাদান আছে। কি কি? একটা কোষ ঝিল্লি থাকতে হবে, একটা কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন থাকতে হবে, একটা কোষ ঝিল্লি বা একটা সেল মেমব্রেন থাকতে হবে। 2 নম্বরে হচ্ছে সাইটোপ্লাজম থাকতে হবে। কি থাকতে হবে? একটা সাইটোপ্লাজম, কোষের ভিতরে যে তরল থকথকে যে জিনিসটা থাকে এটাকে বলা হয় সাইটোপ্লাজম। আর কি থাকতে হবে? একটা নিউক্লিয়াস থাকতে হবে, একটা নিউক্লিয়াস থাকতে হবে। হতে পারে সেই নিউক্লিয়াস সুগঠিত, হতে পারে অগঠিত, বাট এই 3টা জিনিস থাকতে হবে। এই 3টা জিনিস না হইলে সেটা কোষ হবে না। আর সেটা যদি উদ্ভিদ কোষ হয়, যদি সেটা উদ্ভিদ কোষ হয়, তাহলে আরও একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর বা সেল ওয়াল। কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকবে, কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকবে। ঠিক আছে, তাহলে আমরা একদম বাইরের দিকে কি পাচ্ছি? একদম বাইরের দিকে পাচ্ছি হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে এটাই হচ্ছে সেই কোষ ঝিল্লি, বুঝছো? কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লিটাকে যদি সরাই দিই, তাহলে দেখো কোষ ঝিল্লি সরাই দিলে কিন্তু অনেক কিছু চলে গেছে। হ্যাঁ, তো আমরা এটাকে পুরোপুরি আবার নিয়ে আসি। এই দেখো পুরো কোষটা, এটা হচ্ছে পুরো কোষটা। বাই দ্য ওয়ে, তোমরা 27 ব্যাচ অলরেডি জানো যে আমার বায়োলজি একাডেমিক কোর্সটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। ঈদের পরে ক্লাস শুরু হবে, লাইভ ক্লাস শুরু হবে। অলরেডি 100 জনের বেশি জয়েন করে ফেলছে। ওইখানে জয়েন করতে গুগলে যে সার্চ করো বায়োমিশন স্পেস 27, তাহলে সাইকেল 1 পেয়ে যাবে। আমি দেখাই দিব লাস্টে। তো দেখো এই হচ্ছে কোষ ঝিল্লি আর এইগুলো হচ্ছে মাইক্রোভিলাই। তাহলে এই কোষ ঝিল্লি থেকে আমরা চলো কোষ ঝিল্লিটাকেই সরাই ফেলি। চলো আমরা কোষ ঝিল্লিটাকে সরাই ফেলি। ধরো কোষ ঝিল্লিটাকে সরাই ফেললাম, দেখছো কোষ ঝিল্লিটাকে সরাই ফেললাম। এখন দেখতে জেলির মতো মনে হচ্ছে না? দেখো তো জেলির মতো, দেখো তো কিছুটা জেলির মতো মনে হচ্ছে না দেখতে? পুরাপুরি কি দেখা যাচ্ছে? এই যে একজন বলতেছে অলরেডি এনরোল্ড, দেখো পুরাপুরি কি দেখা যাচ্ছে না? একটু জেলির মতো মনে হচ্ছে। তাহলে আমরা চলো এই পাশের পর্দাটা একটু সরাই দিই। এই দেখো একটু জেলির মতো মনে হচ্ছে, তাই না? দেখো তো এই জেলির মতো যে জিনিসটা, এইটা কোষ ঝিল্লি সরাই ফেলছি। এইটার নাম হচ্ছে সাইটোপ্লাজমের একটা অংশ, সাইটোপ্লাজমের তরল পদার্থ, যার নাম সাইটোসল। কি নাম? সাইটোসল। কি নাম? সাইটোসল। দেখো লেখাই আছে এই যে সাইটোসল। সাইটোসলকে সরাই দিলাম, দেখছো? সাইটোসল কি ছিল আসলে? সাইটোসল কি? সাইটোপ্লাজমের তরল পদার্থটাই হচ্ছে সাইটোসল। চলো এইদিকে সাইটোসল চলো আমরা সরাই দিই। তাহলে আমরা সাইটোসল সরাই ফেললাম। আমরা কি সরাই ফেললাম? সাইটোসল সরাই ফেললাম। হোয়াট ইজ সাইটোসল? সাইটোপ্লাজমের যে তরল, যে তরলের মতো বা অর্ধতরলের মতো, পুরোপুরি তরল না, অর্ধতরলের মতো জিনিসটা আছে, ওইটাকে বলা হয় সাইটোসল। ওকে, এখন দেখো, এখন যা দেখতে পারতেছি, তুমি কি নিউক্লিয়াস দেখতে পারতেছো? দেখো কোষের সবগুলো অঙ্গাণু কিন্তু এখানে আছে। দেখো ভাই, এইভাবে কোষ হয়তোবা তোমরা অনেকেই আগে শেখো নাই, এইভাবে কোষ হয়তোবা তোমরা অনলাইনে পাবাও না। আমি স্পেশালি এরকম একটা ফ্রি ক্লাস সব মানে ফর দ্য ফার্স্ট টাইম আমি ওপেনলি নিচ্ছি। আমি নর্মালি এই ক্লাসগুলো পেইড কোর্সে নেই, অথবা আমার যে অফলাইন যে ব্রাঞ্চটা আছে মোহাম্মদপুরে, আমি যে অফলাইনে পড়াই ওইখানে করি। তাছাড়া কিন্তু আমি এরকম প্রিমিয়াম ক্লাস কখনো আমি ফ্রিতে দেই না। প্রিমিয়াম ক্লাস এটা আমার, অনেক ক্লাস ইউটিউবে তুমি পাবা, ওইগুলোও সুন্দর, বাট এটা একদম ফ্রিতে প্রিমিয়াম একটা ক্লাস। ঠিক আছে, তো দেখো এবার দেখো, এই যে আমি কোষ ঝিল্লি সরাই ফেললাম, সাইটোসল সরাই ফেললাম। এবার দেখো ছড়ায় ছিটা সুতার মতো নীল 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 অনেক কিছু দেখতেছো তোমরা। দেখো তো কোষের ভিতর ঢুকতেই যে জিনিসটা আমরা পাচ্ছি ছড়ায় ছিটায় আছে, দেখতেছো? এই যে দেখো, এই যে নীল 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 ছড়াই ছিটায় আছে, এখন পিঙ্ক হয়ে গেছে। এই দেখো এই যে নীল 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 কেমন জানি একটা দাগ 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 দাগ, দেখতেছো? ভরা, ভরপুর ভরপুর। তুমি যে কোষের ভিতর ঢুকবা তার আগে এই জিনিসগুলো তোমাকে আটকাই দিবে। এগুলো কি? দেখো ভাই, আমার বডিকে কে ধরে রাখছে? হাড্ডি, এই যে বোনস, হাড্ডি, হাড্ডি আমাকে শক্ত করে ধরে রাখছে, রাইট? কোষেরও এগুলো হাড্ডি, কোষের কঙ্কাল 9 10-এ পড়ছিলে না জীবকোষ টিস্যু চ্যাপ্টারে? কোষ কঙ্কাল, সাইটোস্কেলেটন মনে পড়ে?
কোষ কঙ্কাল, দেখো এটা অনেকেই বুঝতা না, এইগুলাকে বলা হয় কোষ কঙ্কাল। কোষ কঙ্কাল, কোষ মানে সাইটো, মনে রাখবা, সাইটো মানে কোষ, আর প্লাজম মানে তরল, প্লাজমা তরল, সাইটোপ্লাজম কোষের তরল জিনিস, আর সাইটো মানে কোষ, আর স্কেলেটন মানে কঙ্কাল, সাইটোস্কেলেটন মানে কোষ কঙ্কাল। কোষ কঙ্কাল, কোষ ঝিলি তো সরাই দিছি, তাহলে এগুলো হচ্ছে কোষ কঙ্কাল, সাইটোস্কেলেটন। এখন দেখো এই কোষ কঙ্কালগুলো কেমন, এই দেখো এগুলো একদম কেমন দণ্ডের মতো, কেমন জানি লম্বা লম্বা। হ্যাঁ, এই যে সিলেক্ট করলাম, ধরো একটু সিলেক্ট করে, এই যে লম্বা লম্বা, ঠিক আছে, এই যে লম্বা লম্বা, এইগুলোর নাম কি? এইগুলোর নাম মাইক্রোফিলামেন্ট। মনে পড়ে? তোমাদেরকে দেখাই, দাঁড়াও, মাইক্রোফিলামেন্ট। এই দেখো সব সরাই দিলাম, শুধু ওইগুলোকে রাখলাম, দেখছো? এগুলোর নাম হচ্ছে মাইক্রোফিলামেন্ট। কি নাম? মাইক্রোফিলামেন্ট, ছোট ছোট ফিলামেন্টের মতো। তারপরে দেখো, এই দেখো অ্যাস্টার তন্তু, সারা জীবন খালি পড়ছো, এখন নিজের চোখে দেখো অ্যাস্টার তন্তু, এই যে অ্যাস্টার রশ্মি, এই যে অ্যাস্টার রশ্মি, এইগুলো হচ্ছে মাইক্রোটিবিউল। এই যে অ্যাস্টার রশ্মি, এই যে পার্পল হয়ে গেছে যেটা, এখন দেখো হলুদ হয়ে গেছে যেগুলা, অ্যাস্টার রশ্মি। দেখো এই মেরু থেকে এই মেরুতে চলে গেছে অ্যাস্টার রশ্মি, দেখছো? এই হলুদগুলা হচ্ছে, এই যে হলুদ লম্বাগুলা, এগুলো হচ্ছে অ্যাস্টার তন্তু, এগুলো হচ্ছে মাইক্রোটিবিউল। তাহলে মাইক্রোফিলামেন্ট দেখলাম, মাইক্রোটিবিউল দেখলাম। চলো আমরা আরো একটু সুন্দর করে দেখি, চলো আমরা মাইক্রোফিলামেন্টগুলোকে সরাই দিই। চলো আমরা মাইক্রোফিলামেন্টগুলোকে সরাই দিই, মাইক্রোফিলামেন্টগুলোকে সরাই দিই। হ্যাঁ, তাহলে তোমাদেরকে আমি ভালো করে দেখাইতে পারবো। এই যে এইগুলো হচ্ছে মাইক্রোফিলামেন্ট। হ্যাঁ, ইন্টারমিডিয়েট ফিলামেন্টও আছে কিছু কিছু, এইগুলোকে আমি সরাই দিচ্ছি। যতগুলো কোষ কঙ্কাল আছে এগুলো কোষকে প্রোটেক্ট করে রাখে, এগুলো কোষকে প্রোটেক্ট করে রাখে, দেখো সব সরাই দিছি। এখন কি তোমরা দেখতেছো অ্যাস্টার তন্তু কিভাবে কোষকে ঘিরে রাখছে? সারা জীবন তো মুখস্থ করছো, কোষ বিভাজন মুখস্থ করছো, অ্যাস্টার তন্তু তৈরি হয়। এই দেখো অ্যাস্টার রশ্মি, এবং এই দুটাকে কি চিনছো? এই দুটা কারা চিনছো? এই দুটা কারা? হ্যাঁ, এই দুটা হচ্ছে সেন্ট্রিওল, একসাথে বলে সেন্ট্রোজোম। এই দেখো সেন্ট্রিওল থেকে কেমনে অ্যাস্টার তন্তু তৈরি হয়েছে, এবং দেখো এই মেরুতে চলে গেছে। এখানে আরো একটা সেন্ট্রিওল থাকার কথাটা দেয় নাই, সমস্যা নাই। দেখছো সেন্ট্রিওল কিভাবে, নিউক্লিয়াস, এখানে এটার ভিতরে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস তো এখনো বেরি করি নাই, নিউক্লিয়াস তো এখনো বেরি করি নাই, ঠিক আছে? তাহলে এই দেখো, আর এই যে যেগুলো অ্যাস্টার তন্তু তৈরি করছে, এই যে সুতাগুলা, এই যে এখন পার্পল কালার হয়ে গেছে, যে এই সুতাগুলোর নাম হচ্ছে মাইক্রোটিবিউল। মাইক্রোটিবিউল, এই যে দেখছো কম্পিউটারে বলতেছে মাইক্রোটিবিউল, ঠিক আছে? তাইলে তাইলে দেখো কোষ কঙ্কাল আমরা কয় রকমের পাইলাম? একটা পাইলাম মাইক্রোফিলামেন্ট, মাইক্রো মানে ছোট, ফিলামেন্ট মানে সুতা, মাইক্রোফিলামেন্ট মানে ছোট ছোট সুতা যেটা বিভিন্ন অঙ্গাণুকে ধরে রাখে। তারপরে পাইলাম মাইক্রো মানে ছোট, টিবিউল মানে নল, ছোট ছোট লম্বা নলের মতো। আরেকটা আছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আরেকটা আছে ইন্টারমিডিয়েট, বানান ভুল হইতে পারে, ফিলামেন্ট, এটা হচ্ছে মধ্যবর্তী ফিলামেন্ট। এটাও তোমাদের বইয়ে ছিল, পড়ছিলে না 9-10-এ? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এখানে কয়েকটা ছিল, আমি ওইগুলোকে হাইড করে দিছি, ওইগুলো মাইক্রোফিলামেন্টের মতোই, মধ্যবর্তী ফিলামেন্ট, ঠিক আছে? তো মাইক্রোটিবিউল আর মাইক্রোফিলামেন্ট মনে রাখলেই চলে, ইন্টারমিডিয়েট ফিলামেন্টটা আমরা আরেকটু বড় হইলে পরে শিখবো। তাহলে দেখছো কেমনে কোষ কেমনে তৈরি হয়েছে সব জিনিসগুলা। কি ব্যাপার, হ্যাং করলো কেন? আমার কম্পিউটারে হ্যাং মেরে দিছে। ওকে, তাহলে আমরা সেন্ট্রিওলও দেখলাম, এই দেখো সেন্ট্রিওল, কি সুন্দর সেন্ট্রিওল, ঠিক আছে? দুইটা সেন্ট্রিওল একসাথে আছে, দেখছো? এখন অনেকে হয়তো বা কোনোদিন দেখো নাই সেন্ট্রিওল কেমনে থাকে। আমি বাকি সব কিছুকে আমি আমি তোমাদের সেন্ট্রিওল দুটাকে দেখাই। দেখো সেন্ট্রিওল দুটা কেমনে থাকে, এই দেখো সেন্ট্রিওল, দুটা সেন্ট্রিওল, তার চারিদিকে এই যে পুরোটা হচ্ছে সেন্ট্রোজোম, আর মাঝখানে আছে তরল পদার্থ, এটাকে বলে সেন্ট্রোস্ফিয়ার নামক তরল পদার্থ। পড়ছো না এগুলা 9-10-এ? সেন্ট্রোস্ফিয়ার নামক তরল পদার্থ, এই যে এটার ভিতরে সেন্ট্রোস্ফিয়ার নামক তরল পদার্থ আছে। আর এই দেখো একটা সেন্ট্রিওল। আচ্ছা চলো আমরা বাকি সব হাইড করে দিই, বাকি সব হাইড করে দিই। দাঁড়াও, হাইট আদার্স, সব দেখে চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে, সাইটোস্কেলেটন, হাইট আদার্স, এই যে আছে, এই যে আছে। এইখান থেকে আমরা ভালো করে দেখতে পারবো, এখান থেকে আমরা ভালো করে দেখতে পারবো। ইন্টারমিডিয়েট ফিলামেন্টগুলোকে সরাই দিলাম, মাইক্রোটিবিউলগুলোকে সরাই দিলাম, আমরা একটু ভালো করে দেখতে চাই, সব মোটামুটি সরাই দিচ্ছি। আমরা এগুলোকে সরাই দিই, আমরা এই ছোট ছোট এগুলোকে সরাই দিই। এই দেখো এই যে হচ্ছে সেন্ট্রোজোম, চিনে নাও ভালো করে।
এই সেন্ট্রোজোমের ভিতরে দুইটা সেন্ট্রিওল, হ্যাঁ সেন্ট্রিওল দুটো নলের মতো ভাই, নলের মতো, দেখছো দুটো সমকোণে থাকে, 90 ডিগ্রি করে থাকে। এইখান থেকেই মাইক্রোটিউবিউলগুলো অ্যাস্টার তন্তু তৈরি করে, এভাবে পেঁচায় পেঁচায় ফোয়ারার মতো। তো দেখো নলের মতো, দেখছো নলের মতো, টিউবের মতো। আবার প্রত্যেকটার মধ্যে 3 নং 27টা টিউব থাকে, 3 নং 27টা টিউব থাকে একটা টিউবের মধ্যে। দেখো এটা একটা নলের মতো, দেখছো এটা নলের মতো, এটা নলের মতো, ঠিক আছে নলের মতো। আবার এর মধ্যে 27টা টিউব, দেখো এখান থেকে গুনি, এখান থেকে 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, 27টা করে টিউব থাকে। এখান থেকে আমি শুরু করছিলাম 3 নং 27, তোমরাও 27, এখানেও 27, 3 নং 27, তিনটা তিনটা করে জোড়া, তিনটা তিনটা করে সেট হয়, তিনটা তিনটা করে সেট হয়, তিনটা তিনটা করে সেট হয়, 3 নং 27টা, 27টা উপনালিকা দিয়ে এরকম তৈরি, এরকম দুইটা সেন্ট্রিওল তৈরি। তোমরাও 27, এখানেও আছে 27, 3 নং 27, উত্তেজিত 27। এই তোমাদেরকে উত্তেজিত 27 বলে সব চেতায়, এগুলো তোমরা কানে দিবা না, বুঝছো? এগুলো কেউই কানে দিবা না, এগুলো তোমাদেরকে চেতানোর জন্য করে, ঠিক আছে? তা চলো আমরা আবার কোষের মধ্যে ফিরে যাই। কোষে যা যা হাইট করছিলাম আবার হাইট করি। আমরা সেন্ট্রিওল দেখলাম, সব কিছু দেখলাম। এবার চলো আমরা সাইটোস্কেলেটন সব সরাই দিই, পুরোপুরি সাইটোস্কেলেটন সরাই দিই। এবার দেখো কোষ, কোষের কঙ্কাল টঙ্কাল সব সরাই দিলাম, কঙ্কাল টঙ্কাল সব সরাই দিছি। এবার দেখো আমরা কি পাচ্ছি। এবার এই দেখো একটা বড় একটা জালের মতো দেখতেছি না, একটা রাস্তার মতো, এইগুলা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। চলো আমরা এন্ডোপ্লাজমিক জালিকা একটা একটা করে সরাবো। কোন দিক থেকে সরাই? এই দিক থেকে সরাই। এই যে এন্ডোপ্লাজমিক জালিকা, চলো একটা একটা করে সরাইলাম, এন্ডোপ্লাজমিক জালিকা সরাইলাম। এই যেটা হচ্ছে গোলজি বস্তু, এই যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সরাইলাম। চলো এই দিকের এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো সরাই দিলাম। তো একটা লেয়ারে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমি সরাইলাম, যেগুলো জালের মতো ছিল, যেগুলো জালের মতো ছিল, ঠিক আছে? এবার দেখো, এবার যেগুলো পাচ্ছি এইগুলাও এন্ডোপ্লাজমিক জালিকা। আগেরগুলো এন্ডোপ্লাজমিক জালিকা ছিল, এগুলো এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে পার্থক্য কি? আগেরগুলো এন্ডোপ্লাজমিক জালিকা ছিল, এগুলো এন্ডোপ্লাজমিক জালিকা। কিন্তু এদের পার্থক্য কি জানো? এদের গায়ে দানা 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 দেখতেছো ভাইয়া? দেখো তো এদের গায়ে দানা 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 দেখতেছো? আগেরগুলোর গায়ে কোনো দানা ছিল না, দেখো তো এদের গায়ে তোমার দানা 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 দেখতে পারতেছো কিনা? যে দানা দানা, হ্যাঁ দেখতেছো দানা দানা? এই দানাগুলাই রাইবোজোম, এইগুলাই রাইবোজোম। তাহলে যেই এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে দানা লাগানো থাকে তাদেরকে বলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যাদের গায়ে দানা থাকে না তারা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমরা আবার যাই, আবার ব্যাকে যাই, ব্যাকে 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 ব্যাকে, এই যে এখন চলে আসবে, এই দেখো। তাইলে এই যে যেগুলাকে আমি হাইট করছি সেগুলা ছিল হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো এদের গায়ে কোনো দানা ফানা নাই, কোনো দানা নাই, এইগুলা ছিল হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, এদের গায়ে কোনো রাইবোজোম নাই, ঠিক আছে? মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এটাকে সরাই দিলাম, সরাই দেওয়ার পরে এই দেখো, এই যে এখন দেখো মসৃণ আর অমসৃণ একদম পাশাপাশি দেখা যাচ্ছে, এটা মসৃণ এটা অমসৃণ। আর এই যে যেগুলো দেখতেছি এইগুলো হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ, কারণ এই জায়গায় রাইবোজোম লাগানো থাকে, হ্যাঁ। তাহলে দেখো এই সরাই দিলাম। ও এই কি, এটা কি, হ্যাঁ, হোয়াট ইজ দিস, এ কিয়া হে? এইটার নাম হচ্ছে পার্পল কালার নিউক্লিয়াস। এই সেই নিউক্লিয়াস, এটাই হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে দেখছো নিউক্লিয়াসের মেমব্রেন এটা, চলো এটাও সরাই, নিউক্লিয়াসের মেমব্রেন সরাই দিলাম, ঠিক আছে? নিউক্লিয়াসের মেমব্রেন সরাই দিলাম। এগুলো হচ্ছে নিউক্লিয়াসের তরল পদার্থ, এটারও চলো সরাই দিই। এই দেখো এখন যেগুলো দেখতে পারতেছি এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু, এগুলো ভবিষ্যতে ক্রোমোজোম হবে। আর চারিদিকে দেখছো কি পরিমাণ রাইবোজোম, এই যে গুল্লা গুল্লা ডট 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 ডট, এই সবই হচ্ছে রাইবোজোম। তাহলে নিউক্লিয়াসের চারিদিকে কি পরিমাণ রাইবোজোম দেখতেছো, নিউক্লিয়াসের চারিদিকে কি পরিমাণ রাইবোজোম আছে, ক্যান ইউ ইমাজিন? আচ্ছা চলো আমরা আবার এগুলোকে ফেরত নিয়ে আসি, আবার এগুলোকে আমরা ফেরত নিয়ে আসি, নিউক্লিয়াসটাকে ফেরত নিয়ে আসি আমরা, হ্যাঁ। তাহলে নিউক্লিয়াসের গায়ে লাগানো অবস্থায় কিন্তু ছিল অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এখন তোমাদেরকে আমি আবার এন্ডোপ্লাজমিক জালিকাটাকে ফেরত নিয়ে আসি, কারণ এন্ডোপ্লাজমিক জালিকা লাগবে আমাদের। আমি একটু আবার আঁকাবো, কি বললাম? ই আর,
ER মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দুই রকমের মসৃণ, মসৃণ কারা? যাদের গায়ে রাইবোজোম নাই, যাদের গায়ে রাইবোজোম নাই। আরেকটা কি? অমসৃণ, যাদের গায়ে রাইবোজোম লাগানো, রাইবোসোম লাগানো থাকবে যাদের গায়ে। এখন দেখো তোমরা কি 9 10 আঁকাইছিলে এরকম? ভাইয়া দেখো তো, তোমরা কি এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকাইছো? এরকম টাইপের, এরকম টাইপের বা এরকম টাইপের, যাদের নাম ছিল সিস্টার্নি। মনে করে দেখো তো, সিস্টার্নি এসএসসি 27 ব্যাচ, সিস্টার্নি পাইছিল এরকম। এই সিস্টার্নি এদের গায়েই রাইবোজোম লাগানো থাকে, বুঝছো? এই সিস্টার্নিদের গায়ে রাইবোজোম লাগানো থাকে, এই যে রাইবোজোম, এই সিস্টার্নিদের গায়ে রাইবোজোম লাগানো থাকে। সিস্টার্নিগুলা চ্যাপ্টা থলির মতো, সিস্টার্নিগুলা কেমন? চ্যাপ্টা থলির মতো, এদের গায়ে রাইবোজোম লাগানো থাকে, ঠিক আছে? আর আর কিছু কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ছি আমরা এরকম নলের মতো। এই যে এইগুলোই সেগুলো টিবিউল, এগুলোর নাম হচ্ছে টিবিউল, এগুলো নলের মতো, এগুলো হচ্ছে টিবিউল। এইগুলো চারদিক থেকে টিউবের মতো পেঁচাইছিল, এগুলো হচ্ছে টিবিউল, এদের গায়ে নর্মালি রাইবোজোম থাকে না। তাহলে এইগুলো হচ্ছে মসৃণ, এইগুলো হচ্ছে মসৃণ, আর এইগুলো হচ্ছে অমসৃণ। তাহলে এই যে আমরা সিস্টার্নি পড়ছিলাম, এবার চলো সিস্টার্নিটাকে আসলে চেহারাটা দেখাই। এই দেখো বাইরে থেকে যেগুলো লেগে আছে, বাইরে থেকে যেগুলো লেগে আছে এগুলো হচ্ছে টিবিউল, টিউবের মতো, নালির মতো, ঠিক আছে? আর এই দেখো, দেখতেছো এই চ্যাপটা থলির মতো না? দেখো তো দেখতে, একটা একটা দেখো তো, এই যে এই শেপটাকে দেখো তো, এইটাই হচ্ছে সিস্টার্নি, এটাই হচ্ছে সিস্টার্নি, ঠিক আছে? এই দেখো একটা সিস্টার্নি, ঠিক আছে? তো সিস্টার্নিকে সরাই দিই, তাহলে আমরা পুরো এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে সরাই দিই। চলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে পুরোপুরি সরাই দিই। তাহলে এখন যা থাকলো তা হচ্ছে নিউক্লিয়াস, তার চারদিকে অনেক রাইবোজোম আছে, চলো রাইবোজোমটাকেও চলো আমরা সরাই দিই, রাইবোজোমের দরকার নেই। তাহলে এখন থাকলো কি? নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াসের রন্ধ্র, এই ছিদ্র ছিদ্র যেগুলো, এগুলো হচ্ছে নিউক্লিয়াসের ছিদ্র। আমার নিউক্লিয়াসের গায়ে ছিদ্র পড়তাম না, এই যে ছিদ্র, এই যে সেই ছিদ্র, নিউক্লিয়াসের গায়ে ছিদ্র, এই যে ছিদ্র নিউক্লিয়াসের গায়ে। আর এটা হচ্ছে নিউক্লিয়াসের আবরণ, এটাই হচ্ছে নিউক্লিয়াসের আবরণ। এটাকে আমরা 9 10 কেমনে আঁকাইতাম? আমরা কেমনে আঁকাইতাম নিউক্লিয়াসটাকে? আমরা আঁকাইতাম এমনে। ভাই এই ক্লাসটা করার পরে যে কোষের গঠন চ্যাপ্টার পড়বা সে বাকিদের থেকে অনেক আগে থাকবা। আমরা এমনি আঁকাইতাম, তারপরে এই দিতাম নিউক্লিওলাস, এই দিতাম নিউক্লিওলাস, হ্যাঁ। আর তারপরে এই ধরো দিয়ে দিতাম ক্রোমাটিন তন্তু, ঠিক আছে? তারপর তুমি চাইলে এখানে ছিদ্র করে দিতে পারো, এই যে এইগুলো দিতাম আমরা নিউক্লিয়ার রন্ধ্র, এগুলোকে বলতাম নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়াসের ছিদ্র। তো এইটা আসলে আমরা আঁকাইতাম ছিদ্রগুলা। এটা অ্যাকচুয়ালি ছিদ্রগুলা কেমন তোমরা এখন 3D-তে দেখে নাও। ছিদ্র এই হচ্ছে অ্যাকচুয়াল ছিদ্র। আর যে এই যে আমরা যে কালারটা দেখতেছি বেগুন কালার, এটা হচ্ছে নিউক্লিয়াসের আবরণ, নিউক্লিয়ার মেমব্রেন। তো এই নিউক্লিয়ার মেমব্রেনটাকে যদি সরাই দিই, এই দেখো, এই যে দেখছো, এখন দেখছো চিত্রটা কেমন? এই দেখো এইখান থেকে দেখো, এই যে এটা হচ্ছে আবরণ, আর নিচেরটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই যে লিখে দিছে নিউক্লিওপ্লাজম, এই যে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজমটাও সরাই দিলাম। যাক নিউক্লিওপ্লাজমটা রাখি, কাজে লাগবে। এই হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। এখন দেখো আমি একটু বাঁকাবো, একটু বাঁকাবো, এই দেখছো, এখন দেখতে এরকম মনে হচ্ছে, দেখো তো এখন দেখতে এরকম মনে হচ্ছে আমরা যে চিত্র আঁকাই, এই যে এখন এরকম মনে হচ্ছে। দেখো তো এইটা আর এইটা মেলে কিনা? দ্বিস্তরী আবরণ নিউক্লিয়ার মেমব্রেনের, দ্বিস্তরী আবরণ, ভিতরে নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম, এই যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, আর এই যে ছিদ্র, নিউক্লিয়ার রন্ধ্র। কেন এই ছিদ্র? কেন ছিদ্র? এই যে ভিতরে আরএনএ তৈরি হবে, অনেক উপাদান তৈরি হবে, এগুলাকে বের করে আনার জন্য এই নিউক্লিয়ার রন্ধ্র, এই নিউক্লিয়ার রন্ধ্র হয়ে এগুলা বের হয়ে চলে আসবে, বুঝছো? বা ভিতরে কোনো কিছু ঢুকবে। তাহলে এই হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম যদি সরাই দিই, তাইলে এই যে ক্রোমাটিন তন্তু, দেখছো কেমনে ঘন হয়ে ক্রোমাটিন তন্তুগুলো পেঁচায় আছে, এই হচ্ছে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন এটা এই ক্রোমাটিন সরাই দিলে নিউক্লিয়াসের আর কিছুই বাকি থাকবে না, থাকবে শুধুমাত্র এই যে নিউক্লিওলাস।
এই যে ভিতরে বাকি থাকলো শুধুমাত্র নিউক্লিওলাস, শেষ। এই সেই নিউক্লিওলাস, এটাই নিউক্লিওলাস, নিউক্লিয়াসের সব কিছু শেষ করে ফেলছে। তাহলে দেখো এই হচ্ছে নিউক্লিওলাস, এই হচ্ছে নিউক্লিওপ্লাজম, এই যে ভিতরে আমরা ক্রোমাটিন তন্তু হয়তো দেখতে পারতেছি একটু পেঁচানো পেঁচানো, আর এই হচ্ছে নিউক্লিয়ার এনভেলাপ। এই হচ্ছে নিউক্লিয়াসের 4টা উপাদান। আবার বলি, নিউক্লিওলাস, হালকা ঝাপসা যেটা নিউক্লিয়ার, নিউক্লিওপ্লাজম, ভিতরে ভিতরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু, আর এই যে বাইরে নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার পর্দা। ক্লিয়ার? চিনে ফেলছি কোনটা কি, 4টা উপাদান চিনে ফেলছি। এখন আসো আবার একটু আমরা বাইরের দিকে বের হই। এই যে নিউক্লিয়াসের যে পর্দা আছে না ভাইয়া, এই পর্দাটাকে 4 দিক দিয়ে ঘিরে রাখছিল না এন্ডোপ্লাজমিক জালিকা? 4 দিক দিয়ে এন্ডোপ্লাজমিক জালিকা ঘিরে রাখছিল না? চলো সেইখানে আমরা যাব। এই যে আমার নিউক্লিয়াস, এবার এই নিউক্লিয়াসটাকে একটু ছোট বানাই চলো আমরা। এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এই আমরা কিভাবে চিত্র আঁকাইতাম? আমরা চিত্র আঁকাইতাম নিউক্লিয়াসের চারিদিকে আমরা এইভাবে দিতাম, এইভাবে দিয়ে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বানাইতাম, তাই না? এইভাবে দিয়ে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বানাইতাম। অ্যাকচুয়ালি কি এটা? হ্যাঁ, না, চারদিক থেকে সিস্টার্নিগুলা এইভাবে পেঁচায় রেখে দিছে ভাই। পুরো নিউক্লিয়াসকে চারদিক থেকে সিস্টার্নিগুলা এইভাবে পেঁচায়া রাইখা দিছে। এই জন্যই প্রথম থেকে এরকম গোল লাগতো, বুঝছো? এবং শুধু সিস্টার্নি না, এখানে টিউবিউলও থাকতে পারে, টিউবের মতো থাকতে পারে। চারিদিক থেকে নিউক্লিয়াস থেকে চারিদিক থেকে এরকম টিউব দিয়ে এরকম চারিদিক থেকে চাইলে এরকম করে ঘিরে ধরে রাখতে পারবে। তাহলে এই হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এখন যদি আমি পুরোপুরি কোষের চিত্রটা আঁকাই, পুরোপুরি কোষের চিত্রটা আঁকাই, এই ধরো কোষের ঝিল্লি, এটা ধরো কোষের ঝিল্লি, ঠিক আছে? এটা হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। খেয়াল করো, এই এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি হয়ে একদম কোষ ঝিল্লি পর্যন্ত আসতে পারবে, কোষ ঝিল্লি পর্যন্ত চলে আসতে পারবে। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন থেকে কোষ ঝিল্লি বা কোষ ঝিল্লি থেকে নিউক্লিয়ার মেমব্রেন পর্যন্ত বিস্তৃত কোন অঙ্গাণু? এন্ডোপ্লাজমিক জালিকা, যার মধ্যে নিউক্লিয়াসের চারিদিকে যেগুলো সেগুলো সিস্টার্নি এবং এগুলোর গায়ে দানাদার রাইবোজোম লাগানো থাকে, যে রাইবোজোমের কাজ প্রোটিন তৈরি করা। রাইবোজোম কিন্তু আবার এন্ডোপ্লাজমিক জালিকা থেকে তৈরি হয় না, রাইবোজোম তৈরি হয় নর্মালি নিউক্লিওলাস থেকে, ধারণা করা হয়। কিন্তু এদের গায়ে রাইবোজোম দিব না, তার মানে এইগুলো হচ্ছে মসৃণ, এইগুলো হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এখন তোমাদেরকে যদি প্রশ্ন করি এন্ডোপ্লাজমিক জালিকা কোন জায়গা থেকে তৈরি হয়, কি উত্তর দিবা? এন্ডোপ্লাজমিক জালিকা কোন জায়গা থেকে তৈরি হয়? এন্ডোপ্লাজমিক জালিকা নিউক্লিয়ার মেমব্রেন থেকে তৈরি হয়, মতান্তরে কোষ ঝিল্লি থেকে তৈরি হয়, দূরে জায়গা থেকে তৈরি হতে পারে এন্ডোপ্লাজমিক জালিকা। অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের যে আবরণটা ছিল, যে সাদা যে আবরণটা, ওইখান থেকে এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি হয়েছে। আবার এই যে কোষ ঝিল্লি, এইখান থেকেও চলে এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি হতে পারে, এবং এদের মাঝখানে বিভিন্ন জিনিসের আদান প্রদান করতে পারে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কোষের রাস্তার মতো, কোষের ভিতরে সড়ক পথ বা রাস্তা তৈরি করে। এইখানে একটা জিনিস খেয়াল করো, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই কেউ কেউ আবার পুরাপুরি বিচ্ছিন্ন হয়ে এরকম একটা স্পেশাল আকার ধারণ করে। দেখো এগুলো দেখতে সিস্টানির মতো না? দেখো তো এগুলো দেখতে সিস্টানির মতো না? দেখো তো সিস্টানির মতো না? এগুলো দেখতে সিস্টানির মতো না? হ্যাঁ, এবং বিশেষ প্রকৃতির এনজাইমগুলোকেও ধারণ করে রাখে গোল গোল হয়ে, এরকম গোল গোল হয়ে তারা ছোট ছোট করে এনজাইম ধারণ করে রাখতে পারে। কেউ কি বলতে পারবা এদের নাম কি? কেউ কি বলতে পারবা হু আর দিস অর্গানেলস? কি নাম এই অঙ্গাণুগুলার? কেউ কি বলতে পারবে? এই অঙ্গাণুগুলার নাম আর কিছুই না, এইগুলাই গোলজি বস্তু, এইগুলাই গোলজি বস্তু। কোষ থেকে বিচ্ছিন্ন হয়ে, কোষ থেকে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই তারা তৈরি হয়েছে। এই দেখো, ভালো করে দেখাই তোমাদেরকে। আমি আবার সবটাকে ফেরত নিয়ে আসি, চলো সবটাকে ফেরত নিয়ে আসি। কি কি চলে গেছে? এই যে সবটাকে ফেরত নিয়ে আসছি, ঠিক আছে? কোষ ঝিল্লিতে আনার দরকার নাই। খেয়াল করো, এই যে এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এই দেখো এন্ডোপ্লাজমিক জালিকা রাফটা, হ্যাঁ কি সুন্দর। দেখো এন্ডোপ্লাজমিক জালিকা থেকে পটাশ করে গোলজি বস্তু তৈরি হয়ে গেছে, দেখছো? গোলজি বস্তু, এই হচ্ছে গোলজি বস্তু। দেখো এই যে গোলজি বস্তু, এটাই সিস্টার্নি, এটাই সিস্টার্নি, এইগুলোই সিস্টার্নি। দেখছো সিস্টার্নির মতো না দেখতে? এই ভিতরের দিকে যে সিস্টার্নি ছিল, আমি একটু সরাই দিই, এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা সরাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। এই দেখো
একদম সেম না দেখতে? এইটা আর এইটা সিস্টেমে দেখতে একদম সেম না? আমি এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা সরাই দিই, দাঁড়াও। এই দেখো, দেখো তো সেম না দেখতে? এই দেখো সিস্টানি দেখতে কেমন, এই যে সিস্টানি, এটাও সিস্টানি। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরও সিস্টানি আছে, গলজি বস্তুরও সিস্টানি আছে, এই যে সিস্টানি। দেখছো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই গলজি বস্তুর সৃষ্টি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের সড়ক পথ হিসেবে কাজ করছিল, আর সেই সড়ক পথের ট্রাফিক পুলিশ হচ্ছে গলজি বস্তু। কোন জায়গায় কোন জিনিস যাবে, কোন জায়গায় কোন জিনিসকে পাঠাইতে হবে, সেটা ঠিক করবে গলজি বস্তু। ধরো রাইবোজোম একটা প্রোটিন তৈরি করলো, রাইবোজোম একটা প্রোটিন তৈরি করলো, সেই প্রোটিনটা ধরো মাইটোকন্ড্রিয়ার দিকে যাবে বা ধরো প্লাস্টিডের দিকে যাবে, যাবে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ধরে ধরে, কিন্তু কোন দিকে যাবে এটাকে ঠিক করবে গলজি বস্তু। তাহলে গলজি বস্তু হচ্ছে ট্রাফিক পুলিশ, আর এই হচ্ছে রাস্তা। আবার যাওয়ার পথে এখন ধরো তুমি একজন একটা গিফট দিবা, সেই গিফট কি এমনি দিয়ে দিলে হবে? তাকে সুন্দর করে র্যাপ করে দিতে হবে। তুমি ধরো সর্বমাত্র রাইবোজোম দিয়ে প্রোটিন তৈরি করলা, সেই প্রোটিন এন্ডোপ্লাজমিক দিয়ে দিয়ে এক জায়গায় যাবে, গলজি বস্তু ঠিক করবে কোন দিকে যাবে। বাট গলজি বস্তু কি করবে জানো? সেটাকে আবার প্যাকেট করে দিবে, যাতে করে রাস্তার মধ্যে হারায় না যায়, নষ্ট না হয়ে যায়। এই জন্যে গলজি বস্তুর আরেকটা নাম হচ্ছে প্যাকিং হাউস। ঠিক আছে, প্যাকিং হাউস, গলজি বস্তু প্যাক করে। একজন প্রশ্ন করছে যেগুলো এখন পড়াচ্ছেন এগুলো কি সাইকেলে পড়াবেন না? পড়াবো পড়াবো, সাইকেলে আরও ডিটেলসে পড়াবো, সাইকেলসে আরও ডিটেলসে পড়াবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গলজি বস্তু। এবং গলজি বস্তুর মধ্যে দেখো এরকম গোল গোলও কিছু কিছু আছে, যে গোলটুস গোলটুস। এই গোলটুসের ভিতরে দেখো তো কিছু আছে কিনা, এই যে দেখো এই গোলটুসের ভিতরে বিভিন্ন রকমের রাসায়নিক উপাদান আছে, এইগুলোর নাম হচ্ছে ভেসিকল বা ভ্যাকিউল। খেয়াল করো গোলগুলো কেমন তৈরি হয়েছে। এই ধরো একটা সিস্টারনি, দেখো এই যে একটা সিস্টারনি, দেখছো এটা একটা সিস্টারনি, দেখো সিস্টারনি, সিস্টারনি থেকে একটা টিউমারের মতো তৈরি হচ্ছে না, গোলটুস এটা তৈরি হচ্ছে, এইটাই পৃথক হয়ে এরকম হয়ে যাবে, এগুলোর নাম হয়ে যাবে তখন ভেসিকল। কি নাম হয়ে যাবে? ভেসিকল। ঠিক আছে, এখন দেখো ভাই, এইরকম টাইপের কয়েকটা আলাদা হয়ে যদি বিভিন্ন রকমের বিষাক্ত পদার্থ রাখে, যেগুলা যেগুলা কোষের ভিতরে ঢোকা জীবাণুকে মারবে, তখন সেই থলিটার নাম কি হয়ে যাবে? এটুকু তো ক্লিয়ার তোমাদের যে গোলজি বস্তু আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থলির মতো তৈরি করে। কি তৈরি করে? থলির মতো তৈরি করে, যে থলির মধ্যে এনজাইম টেনজাইম রাখতে পারে। এই যে থলির মতো বানাইছে, থলির মধ্যে এনজাইম রেখে দিছে, এগুলোর নাম ভেসিকল। এখন ধরো এখান থেকে একটা থলি তৈরি হইলো, যেই থলির মধ্যে বিষাক্ত এনজাইম আছে, যে বিষাক্ত এনজাইম কোষের ভিতরে ঢুকা জীবাণুরে মেরে দিবে, বা কখনো কখনো ফাইটে যায় পুরো কোষটারে মেরে ফেলবে, তাহলে সেই থলিটার নাম কি হবে? সেই থলিটার নাম কি হবে বলো? হোয়াট ইজ দ্য নেম অফ দিস থলি? এখান থেকে ধরো এমন একটা থলি তৈরি হইলো, যেই থলির ভিতরে বিষাক্ত রাসায়নিক পদার্থ আছে। এখান থেকে ধরো এমন একটা থলির মতো তৈরি হইলো, যেই থলির ভিতরে বিষাক্ত রাসায়নিক পদার্থ আছে, যে বিষাক্ত রাসায়নিক পদার্থ কোষের ভিতরে আসা জীবাণুকে মেরে ফেলবে, কিন্তু কোনো কারণে সে যদি আঘাতগ্রস্ত হয়ে ফেটে যায়, তাহলে কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে সে মেরে ফেলবে। হোয়াট ইজ দ্য নেম অফ দিস থলি? দেখো থলি এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরও আছে, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরও কিন্তু থলি ছিল, এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরও থলির মতো ছিল, এগুলো নর্মাল এনজাইম রাখতো। গোলজি বস্তুরও থলির মতো ছিল, নর্মাল এনজাইম টেনজাইম ধারণ করে রাখছে। এর মধ্যে এগুলো বিশেষ প্রকৃতির থলি, যেগুলা জীবাণুরে মারবে। এর নাম হচ্ছে লাইসোজোম। এর নাম কি? লাইসোজোম। তাহলে গোলজি বস্তু থেকে লাইসোজোম তৈরি হয়েছে, গোলজি বস্তু থেকে লাইসোজোম তৈরি হয়েছে। তাহলে দেখো নিউক্লিয়ার মেমব্রেন থেকে এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা থেকে গোলজি বস্তু, এবং গোলজি বস্তু এবং এন্ডোপ্লাজমিক জালিকা মিলিত হবে লাইসোজোম। লাইসোজোম শুধু যে গোলজি বস্তু তৈরি করে তা না, এন্ডোপ্লাজমিক রেটিকুলামও লাইসোজোম তৈরি করতে হেল্প করে। অ্যাকচুয়ালি কি হয়েছে, এই যে এইখানে যে এনজাইমগুলো বের হয়, এই এনজাইমগুলোকে গোলজি বস্তু প্যাকেট করে দিছে, এই জন্য গোলজি বস্তুর নাম প্যাকিং হাউস। প্যাকেট করে লাইসোজোম আকারে রেখে দিছে। চিন্তা করছো কত কিছু, এভাবে কখনো ভাবছো? 26 বেসে যারা আছো তারাও কি কখনো এভাবে ভাবছো এরকম হইতে পারে যে নিউক্লিয়ার মেমব্রেন আর কোষঝিল্লি থেকে তৈরি হয়েছে এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে রাইবোজোম লাগানো আছে, সেই এন্ডোপ্লাজমিক জালিকা থেকে আবার গোলজি বস্তু, সেই গোলজি বস্তু আর এন্ডোপ্লাজমিক জালিকা মিলে আবার লাইসোজোম। কত সুন্দর, তাই না? আচ্ছা, তো এইগুলো একটা থেকে একটা তৈরি হয়। ঠিক তেমনি এখানে আমি আরো একটা অঙ্গাণু দিয়ে দিব। এত কিছু করবা, শক্তি লাগবে না? লাগবে না শক্তি? মাইটোকন্ড্রিয়া। যে কি করবে? তুমি যে এত কাজ করবা, এই এত কাজের শক্তি কই থেকে পাবা? এই শক্তি সে সাপ্লাই দিবে। সে কে? সে আর কেউ না, সে হচ্ছে জনপ্রিয়
মাইটোকন্ড্রিয়া। তবে ভাইয়া মাইটোকন্ড্রিয়া দ্বিস্তরীয় আবরণ, আমি এখানে একটা স্তর দেখাইছি, তোমরা এটা ঠিক করে দিও। ঠিক আছে, সর্বশেষ তাহলে একটা জিনিস বাকি থাকলো, এটাও দিয়ে দিই। সেটা কি? এই হচ্ছে সেন্ট্রিওল, দুইটা সেন্ট্রিওল এক জায়গায়, আর এখানে ধর আরেকটা সেন্ট্রিওল, এখানে আরো একটা সেন্ট্রোজোম, দুই দিকে দুটো সেন্ট্রোজোম দিয়ে দিলাম। এবার কি করব? অ্যাস্টার তন্তু, অ্যাস্টার তন্তু, অ্যাস্টার তন্তু, অ্যাস্টার তন্তু, একজন পাঠাবে আরেকজনকে, একজন পাঠাবে আরেকজনকে, হয়ে গেল। দেখছো কেমনে হয়? এই হচ্ছে অ্যাস্টার তন্তু, এভাবে কোষটা বিভাজিত হবে। যাক আমি এগুলো মুছে দিই, দেখতে ভালো লাগতেছে না, আমি এভাবে রেখে আপাতত। এই হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল যেহেতু দিয়ে দিছি তার মানে এটা প্রাণীকোষ। সেন্ট্রিওল যেহেতু দিয়ে দিছি তাহলে অবশ্যই এটা কি কোষ? প্রাণীকোষ। দেখছো এটা কোষের চিত্র হয়ে গেছে। এভাবে কখনো কোষের চিত্র আঁকানোর চিন্তা করে দেখছো? মাইটোকন্ড্রিয়া তুমি ভরে দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এই সব কিছুকে আমি নিয়ে আসলাম আবার ফেরত, দেখো একটা কোষ হয়ে গেছে। দেখছো একটা কোষ হয়ে গেছে, আবার পুরোপুরি একটা কোষ হয়ে গেছে। এবং কোষের চারিদিকে কি পরিমাণ কোষ কঙ্কাল দেখছো? এই জালির মতো যেগুলো দেখতেছি এগুলো সব কোষ কঙ্কাল। এই দেখো একটা কোষ, এই কোষটাই আমি আঁকাইছি, আর কিছু নাই কোষের মধ্যে, যা যা থাকা হয়ে গেছে। এখন যদি আমি একটা উদ্ভিদ কোষ আঁকাই তাহলে আমি প্লাস্টিক দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি কোষের ফাঁকা জায়গাগুলোকে পূরণ করার জন্য এখানে আরও কিছু উপাদান দিয়ে দিই, এখানে আরও কিছু গোলজি বস্তু দিয়ে দিতে পারি। ঠিক আছে, এবং ছোট ছোট আরও কিছু মাইটোকন্ড্রিয়া দিয়ে দিতে পারি। এই তো হয়ে গেল। আর কোষের কঙ্কাল চারিদিকে ছড়াই ছিড়াই প্রচুর থাকবে। এই যে কোষের কঙ্কাল তো প্রচুর থাকবে, এগুলো কোষ কঙ্কাল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, দ্যাটস ইট, হয়ে গেল, এটা কোষ হয়ে গেল। এখন তুমি যদি এটাকে মাইক্রোভিলাই দিতে চাও, তুমি যদি এটাকে মাইক্রোভিলাই দিতে চাও তাহলে দিতে পারো। হয়ে গেল, আমরা একটা প্রাণীকোষ আঁকাই ফেলছি মাই ডিয়ার স্টুডেন্টস, সুন্দর একটা প্রাণীকোষ আঁকাই ফেলছি। যদি এখানে তুমি প্লাস্টিক দিয়ে দাও তাহলে এটা উদ্ভিদ কোষ হয়ে যাবে। তাহলে আরেকটা কাজ করতে হবে, প্লাস্টিক দিলে এখানে কি আমি সেন্ট্রিওল রাখতে পারবো? উদ্ভিদ কোষে কি সেন্ট্রিওল থাকে? থাকে না, সেন্ট্রিওল রাখতে পারবো না। এবং আমাদের বড় একটা কোষ গহ্বর দিতে হবে। উদ্ভিদ কোষে কিন্তু অনেক বড় কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে কিন্তু কোষ গহ্বর থাকে না, থাকলেও ছোট, থাকলেও ছোট। ঠিক আছে, তাহলে আমরা সুন্দর করে কোষ শিখে ফেললাম, 3D অ্যানিমেশনের মাধ্যমে কোষটাকে শিখে ফেললাম। হ্যাঁ, আচ্ছা, এই 3D অ্যানিমেশনের মধ্যে অনেক কিছু আছে, তুমি কি শিখতে চাও? এই যে কয়েকদিন পরে তোমাদেরকে শেখাবো ফ্লুইড মোজাইক মডেল, কোষ ঝিল্লি। এই যে হচ্ছে কোষ ঝিল্লি, একটা কোষ ঝিল্লি এরকম হয়, ভাবা যায়? এটা তোমাদের আঁকাইতে হবে, এটা তোমাদের আঁকাইতে হবে, এটা কোষ ঝিল্লি, ফ্লুইড মোজাইক মডেল, এটা আমি তোমাদের দেখাই দেবো, টেনশনে কিছু নাই। ঠিক আছে, সব জিনিস 3Dতে নাই, আগেই বলে রাখতেছি, দেখে কেউ ভাইবো না যে ভাই সব কিছুই 3D দিয়ে পড়াবে, আগে থেকেই বলে রাখলাম সব কিছু 3Dতে দেখানো সম্ভব না। যেগুলো যেগুলো সম্ভব সেগুলো আমি তোমাদের 3Dতে দেখাই দিব। এই দেখো দাঁত, যেগুলো যেগুলো সম্ভব, আমি তোমাদেরকে এই কথা দিব না যে সব 3Dতে পড়াই দেবো, সব কিছু 3Dতে প্রয়োজনও নাই। যেগুলো 3Dতে দরকার সেগুলো 3Dতে দেখাবো, যেগুলো হাতে লেখা প্রয়োজন সেগুলো হাতে লেখা দেখাবো। ঠিক আছে, ওকে। সো আমি তোমাদের একটা প্রিমিয়াম একটা কন্টেন্ট তোমাদের দিয়ে দিলাম। ঠিক আছে, প্রিমিয়াম একটা করে দেখো দাঁত, দাঁতও তোমাদের দেখাবো। তো দেখো, এই প্রিমিয়াম কন্টেন্ট তুমি যদি পাইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? আমার বায়োলজি কোর্সে আসতে হবে, এসএসসি 27 ব্যাচের বায়োলজি কোর্স। আমি শেখ হাসনাত জামান শুভ্র, আমি পড়াশোনা করছি এইচএসসি পড়াশোনা করছি নরডেম কলেজ ময়মনসিং থেকে। এইচএসসি শেষ করার পরে আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টিস্ট্রিতে ভর্তি হই, অ্যান্ড দেন এসিএস প্রতিষ্ঠা করি। এসিএসের আমিও একজন প্রতিষ্ঠাতা, সহ প্রতিষ্ঠাতা। অ্যান্ড দেন এসিএসের সাথে আছি গত 4 বছর ধরে, আমি এসিএসের বায়োলজি পড়াই। আর আমার কাজই হচ্ছে বায়োলজি পড়ানো। আমি অনলাইনেও পড়াই, অফলাইনেও পড়াই। অফলাইনে আমার একটা মোহাম্মদপুরে একটা অফলাইন ব্রাঞ্চ আছে, সেখানে তোমাদের মাসরুর ভাইয়াও ফিজিক্স পড়ায়, আমি সেখানে বায়োলজি পড়াই মোহাম্মদপুর ইকবাল রোডে। তো অনলাইনে তুমি আমার বায়োলজি কোর্সে ভর্তি হতে পারো। 24, 25, 26, 27, 26 এই 3টা ব্যাচ, 24, 25, 26 ব্যাচের 38,000 স্টুডেন্ট আমার কাছে বায়োলজি পড়ছে, পেইড স্টুডেন্ট। আর অ্যাডমিশন যদি অ্যাড করি তাইলে 1,30,000-এর বেশি স্টুডেন্ট পেইড আমার কাছে পড়ছে, অ্যাডমিশন যদি আমি অ্যাড করি। আর ফ্রি কত স্টুডেন্ট যে ক্লাস করছে তার তো হিসাবই নাই। প্রতি বছরই 1 থেকে 1.5 লাখ স্টুডেন্ট ফ্রিতে ক্লাস করে প্রতি বছর। ঠিক আছে, তো তুমি কি করবে আমার কোর্সে যুক্ত হতে গেলে? গুগলে যাবা, গুগলে যে সার্চ করবা, ট্রেন্ডিংয়ে তো কত সার্চই আছে, যাই হোক এগুলো ট্রেন্ডিং সার্চ, এগুলো আবার আমার সার্চ না। বায়ো মিশন
গুগলে যে সার্চ করবা বায়োমিশন 27। হোয়াট ইজ বায়োমিশন? বায়োমিশন 27 লিখে সার্চ করবা, 27 ব্যাচ। বায়োমিশন হচ্ছে আমার আমার প্রতিষ্ঠান, যেখানে আমি বায়োলজি পড়াই। এসিএসও আমার প্রতিষ্ঠান। এসিএস এর আন্ডারে অনেক থাকে, যেমন তোমাদের মাসুর ভাইয়ার লব্ধি ফিজিক্স, তোমাদের অভিদাদার রম্বস ম্যাথ, তোমাদের অপূর্বদার অপূর্ব ফিজিক্স কেয়ার, তেমনি আমার হচ্ছে বায়োমিশন। শুভ্র ভাই মানেই বায়োমিশন, আর বায়োমিশন মানেই এসিএস এর একটা অংশ। তো প্রথম যে রেজাল্টটা আসবে, কলেজ বায়োলজি কোর্স বাই বায়োমিশন সাইকেল 1, এখানে তুমি ঢুকে যাবা। এখানে ঢুকলেই তুমি দেখো অলরেডি 110 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। আমি যখন ক্লাস শুরু করছিলাম তখন 105 জন ছিল, 110 জন ভর্তি হয়ে গেছে। এই সাইকেল 1 আমি 4টা চ্যাপ্টার পড়াবো, কোষের গঠন, কোষ বিভাজন এবং কোষ রসায়ন। এই 4টা চ্যাপ্টার আমি তোমাদের পড়াবো। ক্লাস শুরু হবে ঈদের পরে, ম্যাথ ফিজিক্সের পরে। তো আমি তোমাদের একটু দেখাই সাইকেলের ব্যাপারটা কি। টোটাল 6টা সাইকেলে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানের যে বললাম না 24টা অধ্যায়, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে 24টা অধ্যায়কে 6টা সাইকেলে ভাগ করা হয়েছে। একটা সাইকেলে 3 থেকে 4টা করে চ্যাপ্টার থাকবে, কোনো বেশিও থাকবে, ছোটো চ্যাপ্টার হলে বেশি থাকে। যেমন সাইকেল 5-এ 5টা চ্যাপ্টার, বাট ছোটো ছোটো চ্যাপ্টার। তো সাইকেল 1-এ 3টা চ্যাপ্টার, কোষের গঠন, কোষ বিভাজন এবং কোষ রসায়ন, 3টাই হেভি ওয়েট চ্যাপ্টার। এই 3টা চ্যাপ্টার সাইকেল 1-এ আছে। সাইকেল 1-এ এই 3টা চ্যাপ্টারে 110 জন অলরেডি জয়েন করে ফেলছে। কোষের গঠন ভাই, যেটা আমি তোমাদের পড়াচ্ছিলাম, এটা অনেক বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারে ক্লাসই লাগে 14টা, দেখতেই পারতেছো 14টা ক্লাস কোষের গঠনের উপর, 14টা ক্লাস। কোষ বিভাজনের উপর 6টা, কোষ বিভাজনের উপর 6টা ক্লাস লাগে, মিনিমাম লাগে। আর কোষ রসায়নের উপর 8টা, সবই আমি তোমাদের পড়াই দিব। অলরেডি 110 জন যুক্ত হয়ে গেছে। এখন তুমি কেমনে কোর্সটা কিনবা? নিচে যাবা, নিচে যাই দেখবে এখানে একটা অপশন আসবে, প্রথমে লেখা থাকবে 1000 টাকা। 1000 টাকাতে তুমি কোর্সটা কিনতে পারবা। এই যে কোর্সটি কিনুন ক্লিক করলেই হয়ে যাবে। কিন্তু তুমি যদি চাইলে বই অ্যাড করতে চাও, যেমন ধরো যে এই বইটা, এটা কিন্তু মেন বই না। মেন বই হচ্ছে এরকম টাইপের হয়, এটা আজিবুল স্যারের বই, আবুল হাসান স্যারের উদ্ভিদ বিজ্ঞান, বিভিন্ন স্যারের বই আছে, একটা রাইটারের বই কিনলেই হবে। এটা হচ্ছে সেই স্পেশাল প্র্যাকটিস বই। তুমি চ্যাপ্টার পড়বা, বই থেকে পড়বা, তোমার নিজের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে না, সৃজনশীল প্র্যাকটিস করতে হবে না। বইয়ে তো অনেক লাইন লেখা আছে, গুরুত্বপূর্ণ লাইন কোনগুলা সবগুলো এখানে করা আছে। প্রথমে গুরুত্বপূর্ণ লাইনগুলো দেওয়া আছে, যেগুলো থেকে এমসিকিউ পরীক্ষায় আসে। তারপরে বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে, বিগত বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে, বিগত বছরে বোর্ড পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে, জ্ঞান আর অনুধাবনকে আলাদা করে দেওয়া আছে, তারপর আবার সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এবং একদম লাস্টে আবার 3 সেট মডেল টেস্টও দেওয়া আছে। এইভাবে করে 3টা চ্যাপ্টারের উপর বই এটা। অর্থাৎ এই সাইকেলে 3টা চ্যাপ্টার, তার উপর আবার 3টা চ্যাপ্টারের একটা বই। প্রতি সাইকেলের সাথে তুমি চাইলে এই বইটাকে অ্যাড করতে পারবা। এই বইটাকে তুমি যদি অ্যাড করো, বই ছাড়াও তুমি কিনতে পারবা, বই ছাড়া 1000 টাকা। বইটাকে তুমি যদি অ্যাড করো তাইলে কোর্স প্রাইস হয়ে যাবে 1250 টাকা, মানে 250 টাকা অ্যাড করলে এই বইটা তুমি কিনতে পারবা। বাইরে রম্বস পাবলিকেশন থেকে বইটা কিনতে পারবা, তখন কিন্তু তোমার 300 টাকা লাগবে। 250 টাকা অ্যাড করলে তুমি বইটা ডেলিভারি পেয়ে যাবে। ঢাকার মধ্যে হলে হোম ডেলিভারি, ঢাকার বাইরে হলে তোমার নিকটস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে রিসিভ করতে হবে। ঢাকার বাইরে বই পাঠাইলে হয় কি, অনেক সময় বই নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই। তোমার নিকটস্থ, ধরো তোমার বাড়ি ধরো নকলা, শেরপুর নকলা, তো তুমি তোমার নকলার কুরিয়ার সার্ভিস দিয়ে দিবা, ওইখান থেকে জাস্ট একটু কালেক্ট করতে হবে। ঢাকা হলে হোম ডেলিভারি পাবা। কোর্সটি কিনে দিবা, তোমার কাছে ইনফরমেশন চাবে, তুমি ইনফরমেশন দিবা, বিকাশ, নগদ যেটা পারো এখান থেকে পেমেন্ট করে তুমি কোর্সে যুক্ত হয়ে যাবা। কোর্সে যুক্ত হলে ক্লাস শুরু কবে? ভাই ক্লাস শুরু হবে তো ঈদের পরে, এখনই কোর্সে যুক্ত হবো কেন আমি? দেখো ভাই, তুমি কোর্সে যুক্ত হলে একটা ওয়েব অ্যাপ পাবা, ওয়েব অ্যাপের একটা লিঙ্ক পাবা। ওয়েব অ্যাপে লগ ইন সিস্টেম খুবই সহজ, তুমি কোর্স কিনলেই তুমি বুঝতে পারবা। সে ওয়েব অ্যাপে ঢুকলেই সাইকেল 1 তুমি যদি কেনো, এরকম দেখবা কোষের গঠন, কোষ বিভাজন, কোষ রসায়ন লেখা আছে। নিচে দেখো একটা অপশন আছে আর্কাইভ এবং রিভিশন। আমি যখন রেগুলার ক্লাস শুরু করব, সেই ক্লাসগুলো এখানে জমবে, ক্লাসগুলো এখানে থেকে যাবে। ফেসবুকেও লাইভ হবে, এখানেও লাইভ হবে, ক্লাসগুলো এখানে থেকে যাবে। তো আমি তখন ক্লাস শুরু করি নাই, এই জন্য এখানে কোনো ক্লাস নাই। কিন্তু ভাইয়া দেখো নিচে একটা অপশন আছে আর্কাইভ, দেখছো এই 3টা চ্যাপ্টারের নিচে একটা অপশন আছে আর্কাইভ, এখানে ঢুকবা। এই বই কিনলে কি আর কোনো বই কিনতে হবে? হ্যাঁ, মেন বই তো কিনতেই হবে, এটা হচ্ছে প্র্যাকটিস বই, মেন বই তো কিনবেই। আর্কাইভে ঢুকলে দেখো, এই দেখো রেকর্ড ক্লাস, কোষের গঠন, কোষ বিভাজন, কোষ রসায়ন, এই 3টা চ্যাপ্টারের রেকর্ড ক্লাস অলরেডি দেওয়া আছে, রেকর্ড ক্লাস অলরেডি দেওয়া আছে। যেমন ধরো এই যে কোষের গঠনে ঢুকবা, ঢুকলেই দেখো রেকর্ড ক্লাস পেয়ে যাবা। এই দেখো শুভ্র ভাই ক্লাস নিচ্ছে, রেকর্ড দেখছো, রেকর্ড ক্লাস তুমি পেয়ে যাবা। এই যে একটু এটাই পড়াই দিয়েছিলাম, মোটর নিউরন 1.37 মিটার লম্বা, তুমি রেকর্ড ক্লাসগুলো এখান থেকে দেখে নিতে পারবা। অর্থাৎ তোমাকে লাইভ ক্লাসের জন্য ওয়েট করতে হবে না ভাইয়া, তুমি রেকর্ড ক্লাস এখনই শুরু করতে পারবা। কোর্স আজকে কিনবা, আজকে থেকে তুমি রেকর্ড ক্লাস শুরু করতে পারবা।
এটা শুধুমাত্র আমাদের বায়োমিশনের ক্লাসে অলরেডি রেকর্ড ক্লাসগুলো আছে এবং বইগুলো তুমি পেয়ে যাচ্ছ, এবং তুমি এখনই কোর্স কিনলে বই ইনশাল্লাহ ঈদের আগে অর্ডার পাওয়া শুরু করবা, ঈদের মাঝখানে একটু অর্ডার বন্ধ থাকবে, তারপর আবার পাবা, আমাদের সব রেডি। রিভিশন ক্লাসটা কি? এখন ধরো একটা চ্যাপ্টারের উপর ক্লাস হয়ে গেছে 10টা, 10 ঘন্টা, আর পরীক্ষার আগে তুমি 10 ঘন্টা ক্লাস করতে পারবা? সম্ভব না। তখন তুমি রিভিশনে যাবা, রিভিশনে যাওয়ার পরে ধরো এই যে কোষ বিভাজনে ঢুকবা, তখন দেখবা যেই ক্লাসটা আমি 7 ঘন্টা নিছিলাম এখানে সেই ক্লাস কয় ঘন্টা হয়ে গেছে, এখানে সেই ক্লাসটা মাত্র 1 ঘন্টা 20 মিনিটে শেষ করে দিছি। এখানে পরীক্ষায় যা লাগবে তা, এক্সট্রা কিচ্ছু বলা হয় নাই। তবে একটু বলে রাখি, কোষের গঠন চ্যাপ্টারটা অনেক বড়, এটা রেগুলার ক্লাস হচ্ছে 18 ঘন্টা, একটা চ্যাপ্টার 18 ঘন্টা লম্বা, আর রিভিশন ক্লাস হচ্ছে 7 ঘন্টা। তাহলে বুঝতেছো কত বড় চ্যাপ্টার, রিভিশন ক্লাসই 7 ঘন্টা, এর থেকে ছোট করা সম্ভব না। বাট সব চ্যাপ্টারের রিভিশন ক্লাস এত বড় না, ছোট আছে। কোষ রচনের রিভিশন ক্লাস কয়েকদিন পরে অ্যাড হয়ে যাবে, রিভিশন ক্লাসগুলো ছোটই হয়, জাস্ট কোষের গঠনটা একটু বড়। এটা ভাই অনেক বড় চ্যাপ্টার, একটা চ্যাপ্টার পড়াইতে 1 মাস লেগে যাবে, অনেক বড় চ্যাপ্টার কোষের গঠন। ঠিক আছে, এই হচ্ছে 3 লেয়ারের ক্লাস। তাহলে তুমি 3 লেয়ারের ক্লাস পাবা, লাইভ ক্লাস তো পাবাই, যুক্ত হইলে ওই সময় থেকে তুমি রেকর্ড ক্লাস করতে পারবা, এবং রিভিশন ক্লাস তুমি পাবা। পরীক্ষা কিভাবে? প্রতি সপ্তাহে 2 দিন করে পরীক্ষা, প্রতি সপ্তাহে 1 দিন করে পরীক্ষা, রবিবার। এবার একটা চ্যাপ্টার শেষ হইলে পুরো চ্যাপ্টারের উপর আবার মেগা এক্সাম। ধরো একটা চ্যাপ্টার 3 সপ্তাহ ধরে হইলো, তাহলে 3 সপ্তাহে 3টা পরীক্ষা তো হবেই, যেটুকু পড়াইছি ওইটুকুর উপর প্রতি সপ্তাহের পরীক্ষা, এবং একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে আবার মেগা এক্সাম। ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি? তাহলে এই হচ্ছে আমার কোর্সের কথাবার্তা। মেইন বই বাদে আর কোনো বই কিনবো কিনা? না, মেইন বই বাদে আমাদের বইটা অ্যাড করলেই হয়ে যাবে, আর কোনো বই লাগবে না ইনশাল্লাহ, আর কোনো বই লাগবে না। এই হচ্ছে কথাবার্তা। আর আমাদের একটা গ্রুপ আছে, চ্যাট গ্রুপ, এটা পরে আসবে ক্লাস শুরু হওয়ার পরে, ওইখানে তুমি যে কোনো সময় প্রশ্ন করলে আমার কাছ থেকে উত্তর পেয়ে যাবা, চ্যাটে উত্তর পেয়ে যাবা। ঠিক আছে, আমি ওই সময় সবসময় উত্তর দিয়ে দিই, 24/7ই তুমি প্রশ্ন করতে পারবা, আমি 2 থেকে 3 ঘন্টা পর তোমাদের রিপ্লাই দিয়ে দিব। এটা অলরেডি 26 ব্যাচের আছে। সো তুমি কেন বায়োমিশনে যুক্ত হবা? বিকজ বায়োমিশন ইজ এ কমপ্লিট সলিউশন ফর বায়োলজি। আমি গত 3-4 বছর ধরে এটাই পড়াচ্ছি 24 ব্যাচ থেকে। আমাদের কাছে যেটা আছে সেটা আসলে বায়োলজিতে অন্য কোথাও নাই। দেখো আর্কাইভ ক্লাস সব রেডি, রিভিশন ক্লাস রেডি হয়ে যাচ্ছে, বই রেডি, সব কিছু রেডি। ইনশাল্লাহ ভালো একটা জার্নি হবে। তোমাদের নেক্সট ক্লাসে আমি মাইক্রোস্কোপটা একটু নেড়ে চেড়ে দেখাবো। তো রেকর্ড ক্লাস তো পাচ্ছি না ভাই, কেন পাবা না? কোর্স যুক্ত হলেই আর্কাইভ, এই যে ওইভাবে ঢুকতে হবে, ওইভাবে ঢুকলে রেকর্ড ক্লাস পেয়ে যাবে, ওইভাবে ঢুকতে হবে।